আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্রচিরে চৈত্র মাস পর্ব ৫। লিখেছেন মম সাহা। সময় খুব দ্রুত অতিবাহিত হয়। কত কাজ করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না। কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায় আমরা নির্লিপ্তভাবেই সেখানেই যাই। গতকাল রাত পুরোটা বাহারের কেটেছে জেলে। তার এত এত বন্ধু হুট করেই যেন মরীচিকার মতন উধাও হয়ে গেল। যাদের জন্য বাহার জান দিতে প্রস্তুত, আজ তারাই নিরুদ্দেশ। বিপদে পড়লেই তো মানুষ চেনা যায়। অবশেষে আজ দুপুর ২টোয় বাহারকে জেল থেকে ছাড়ানো গেল। এর জন্য আফজাল সওদাগর আর তুহিন কম কাঠখড় পেরোয়নি। কত ছুটোছুটির পর অবশেষে তারা কাজের সফল। বাহারকে জেল থেকে বের করেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন। রাজনীতির ঝামেলা ফেঁসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা, জীবন কেরিয়ার সব ফেঁসে যাবে। জেল থেকে ছাড়া পেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধকল তো আর কম গেল না, শরীর যে ভীষণ ক্লান্ত। বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে। এই ঝড়ের শেষ কোথায়, কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারো। সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইতালির ভ্যাটিকান সিটিতে পা রাখে অবনী, সাথে তার অসুস্থ মেয়ে চেরি। আশেপাশের প্রকৃতির মানুষজনের দিক চোখ বুলিয়ে নেয় সে। কি সুন্দর! অথচ এই সুন্দর তো সে চায়নি। পরিচিত দেশ ছেড়ে এই ভিনদেশে তো সে কখনোই পাড়ি দিতে চায়নি। তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে সে এতদূর এসেছে। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। ব্যাগ থেকে অবনী ফোনটা বের করলো। পঞ্চমবারের মতন রিং লাগালো তার স্বামী আমজাদ সওদাগরের ফোনে। মানুষটা কেমন দায়িত্ব জ্ঞানহীন হলে এমন সময়ে ফোন রিসিভ করছে না, অথচ এয়ারপোর্ট থেকে তাদের একসাথেই হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা। অবশেষে পঞ্চমবারের মতন ফোনটা রিসিভ না হয়ে কেটে যেতেই হতাশার শ্বাস ফেলল অবনী। মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল তার হৃদ মাঝার। এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। চেরির ঘুমন্ত নিথর দেহটা দিকে তাকাতে অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে দিল। জীবনে অনেক কাজ সে করেছে, অনেক অন্যায় করেছে। অল্প বয়সের আবেগের ভেসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঢেলে দিয়েছে। কিন্তু আজকাল তো বয়স হয়েছে, বুঝও হয়েছে, মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে। তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা। কিন্তু সেই সন্তানদের উপরেই আজ বিপদ। এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সে গাড়িতে উঠে বসল। এই গাড়ি এখানের অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে, যেখানে চেরিকে ভর্তি করানো হবে। অবনী বেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো। এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে ভারী হলো কান্নার সুর। প্রাপ্তি অপ্রাপ্তি এই ১২ মাসের জীবনে তার ১০ মাসে কেটেছে শূন্যতার হাহাকারে। এসব বিষাদের গল্পের তার কান্নার গতিবেগ বাড়ালো বই কি কমালো না। আমজাদ সওদাগর আসেননি, এই কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে তার ভাবনা যে আমজাদ সওদাগর হুট করে দায়িত্ব জ্ঞানহীন হয়ে গিয়েছে। মানুষ বরাবরই কোমল প্রাণী, তারা চায় তাদের মন খারাপ একাকিত্ব কেউ বুঝুক। কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না বুঝতে পারে, তখন তাদের মনের ঘরে নামে ভীষণ শোক। অবনী বেগমও সেই মানুষের বাহিরের না। চৈত্রের অপ্রাপ্তি, বৈশাখের শূন্যতা সব মনে করে বেড়াচ্ছে তার মন খারাপের খাতা। সন্তান প্রেমী সহজ সরল আমজাদ সওদাগরের বদলে যেতে পারেন, তা অবনী মানতে কষ্ট হচ্ছে। মাথার উপরে নিকষ কালো আকাশ, হৃদয়ে ব্যথার আন্দোলন, কণ্ঠে উন্মাদের মাখানো গান। তীর ভাঙ্গা ঢেউ, আমিনীর ভাঙ্গা ঝড়। উজান ভাটির দুনিয়াতে সবাই হলো পর। কি হাহাকার সেই গান! কি জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়ার থাকে, কজনই বা সেসবের খবর রাখে। হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছে। কখনো গেয়েছে বাহার বখাটে হওয়ার গল্প, কখনো সে সুর তুলেছে বিরহের। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত।
বিরক্তির ঢেকুর তুলে অসহ্য অনুভূতিদের ঝেড়ে ফেলতে চাইল। চোখ টকটকে লাল তার, মুখে অবহেলার চাপদাড়ি। হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার উপর রাখল। পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করেই দুই ঠোঁটের মাঝে চেপে ধরল। দিয়াশলাই জ্বালানোর মুহূর্তে কেউ এসে ছো মেরে টেনে নিল ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা। বাহারকে অবাক করে এবং বিরক্ত হলো। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বরাবরই বিরক্ত করে। সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যার উপর হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। বাহার কপাল কুঁচকে সিগারেট ছো মারা ব্যক্তিটার দিকে তাকাতেই বিরক্তিতে উচ্চারণ করল। অধৈর্য কণ্ঠে বলল, এসব কেমন আচরণ তোমার? চিত্রা ততক্ষণে সিগারেটটা হাতে মুঠোয় ভরে নেয়। দুষ্ট হেসে বলে, এমন আচরণই করার উচিত আপনার সাথে। বখাটেপনা ছাড়েন তো এবার। আর কত বখাটে হবেন? এখন তো অন্তত থামুন। কেন, জল খেটেছি বলে বখাটেপনা ছাড়তে বলছো? অথচ সভ্য সমাজে বখাটে না হলে পায়ে পিষে যাবে তোমাদের মতন বড় লোকেরা। বাহারের তীক্ষ্ণ কথার ধারে হতবম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে এই যেন অন্য এক বাহারের আগমন। বাহার ভাই তো এমন ছিল না। চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল, আরে না বাহার ভাই, আপনি ভুল বুঝছেন। আমি তো কেবল এমনি বলেছি। সিগারেট তো ক্ষতিকর, তাই না? মানুষের চেয়ে কমই ক্ষতিকারক। মানুষের সঙ্গই ছাড়তে পারলাম না। আর এ তো আমার একাকিত্ব পরম বন্ধু, এরে ছাড়ে কিভাবে? চিত্রা গো ধরল। আজ সে পণ করেছে বাহারকে আর সিগারেট ধোঁয়া উড়াতে দেবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহারের বিরক্তির ভার তরতর করে বাড়ল। চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না। পকেটে থেকে সে বিনা বাক্যে ব্যাগ আরও একটা সিগারেট বের করল। যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে টেনে নিয়ে গেল। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাহারের। তার সবচেয়ে প্রিয় গিটার খানা সেই রাগ বশত ছুঁড়ে মারল ছাদের মেঝেতে। ঝনঝনি শব্দে ভেঙে চুরে একাকার হয়ে গেল গিটারটা। চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে চেয়েই রইল। জীবনে এমন অবাক সে যেন কখনো হয়নি। বাহার কেবল গিটার না, ভেঙে দিল যেন স্বয়ং চিত্রাকে। কি নিষ্ঠুর, কি নির্মম! মনে হচ্ছে চিত্রের এক একটা ভাঙ্গা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে। চিত্রা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাহার ভাই। বাহার যেন এই ডাকটার অপেক্ষায় ছিল। ডাকটার সাথে সাথে সে খেকিয়ে উঠল। ভয়ঙ্কর রকমের ধমক বলল, একদম আমাকে আটকাতে আসবে না। মেয়ে, জ্বালিয়ে দিব। সাবধান করেছিলাম না তোমায়? করেছিলাম কিনা বলো? তবুও আমার ব্যাপারে নাক গলানোর সাহস কিভাবে হলো তোমার? দু একদিন হেসে কথা বলেছি বলে কি মাথা কিনে নিয়েছো? ভদ্রতা দেখিয়েছি, সেটা সহ্য হয় না, তাই না? শালা শান্তি দিল না এই মানুষ জাতি। কথা শেষ হতেই বাহার নিজের চিলেকাঠার ঘরখানাতে চলে গিয়ে সশব্দে দরজাটা আটকিয়ে ফেলল। চিত্রা কেবল দেখল সবটা। সে হয়তো সত্যি অতি অধিকার ফলিয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবে বাহার? অষ্টাদশীর হৃদয় তোলপাড় করে অভিমান জমল। চোখে টলমল করল অভিমানের অশ্রু। ভাঙ্গা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাদ মানল না সে অশ্রুর কণাগুলোর। অঝোর ধারা ঝরে গেল কেবল। বাহার ভাই তার উপর চিৎকার করেছে। এটা না যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে। গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল। আর গিটার সে কখনো হাতছাড়া করেনি। যেন সাক্ষাৎ প্রাণ ভোমরা এখানে। অথচ সে গিটারের আজ বিধ্বস্ত অবস্থা, তাও কিনা বাহার ভাই নিজে করেছে। অষ্টাদশীর কান্নার ভিজে গেল নেত্রযুগল। চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্রু। বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশীর অভিমান করল। বাহার ভাইয়ের দিকে সে আর ফিরে চাইবে না। পাষণ্ড পুরুষ বাহার ভাই, সর্বনাশা পুরুষ সে।
হসপিটালের করিডোরে নতুন একটা দিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের উপর ঝিলিক দিয়ে উঠেছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগমের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছে কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখ দুটো বন্ধ করে খানিক ঝিমিয়ে নিল সে। সূর্যের তেজ বাড়ালো, শরীরের অবসাদটা কিঞ্চিত কাটলো, সাথে সাথে সতেজ হলো মস্তিষ্ক। হঠাৎ পাশে কারো কড়া পারফিউমের ঘ্রাণ পেতেই চোখ খুলে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে এই সময় দেখে ভড়কেও গেল কিছুটা। বিস্মিত কণ্ঠেই বলল, আমজাদ?" কোটটাই পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসল। নরম কণ্ঠেই বলল, "কেমন আছো অবনী?" অবনীর অভিমান হলো। এই কি প্রথম অবনীর স্বামীর প্রতি অভিমানে মুখ ফুলল? হ্যাঁ, এত বছর বৈবাহিক জীবনে এই প্রথম এটা হলো। 40 ঊর্ধ্ব অবনী অষ্টাদশী হয়ে উঠল নিমিষেই। মুখ ফুলিয়ে বলল, "হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথমই এটা হলো। 40 ঊর্ধ্ব অবনী অষ্টাদশী হয়ে উঠল নিমিষেই। মুখ ফুলিয়ে বলল, "এতক্ষণে সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইল?" আমজাদ মাথা ঝুঁকালেন, বেশ অপরাধী কণ্ঠে বললেন, "এতটা ঝামেলা পড়ে গিয়েছিলাম অবনী, না হয় তোমায় অপেক্ষা করাতাম না। আমার চিরি কেমন আছে?" চিরির কথা উঠতেই অবনীর কান্না এলো, লেপ্টে গেল আমজাদের বুকের মাঝে। হাহাকার মাখানো কণ্ঠে বলল, "আমাদের চিরি ভালো নেই আমজাদ, ভালো নেই।" আমজাদ হয়তো হুট করে অবনীর এত ঘনিষ্ঠ আশা করেনি। সামান্য বিব্রত বোধ করলেন সে। অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, "চিন্তা করুন অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখি, উঠো তো, মানুষ দেখছে।" আমজাদের শেষের বাক্যে অবনীর বাঁধভাঙা কান্না থেমে গেল। আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছে এমন একটি ভাব ফুটে উঠল তার মণ্ডলে। আমজাদ কিনা বলছে মানুষ দেখছে? আমজাদ! অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারাদিন অবনীর পিছু পিছু থাকতো। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলও বলতো ছেলেটাকে। অবনীর মাঝে মধ্যে কেমন ব্যবহার করত, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত। কেমন বোকা বোকা ধাঁচের ছিল। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কি একটা যেন রান্না করতে দিয়েছিল। অবনী ঠিক মনে নেই। আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজের করে দিয়েছিল। কই গেল সেই দিন, কই গেল সেই বউ পাগল আমজাদ? আজ যেন ভিন্ন পুরুষ সে। গত কয়েক বছর আমজাদ দেশে যায়নি, হয়তো তাই এ বদলটা চোখে লাগেনি। হুট করে একজন মানুষের এত বদল কিভাবে হলো? প্রশ্নরা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনী ক্রন্দরত ভাঙ্গা কণ্ঠে নিয়ে বলল, "তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো।" ঘরবন্দি বিভোষ বিষণ্ণতার গোটা একটা দিন গেল। চিত্রা চুপচাপ থম মারা, কারো সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর থেকে। গতকাল সারা রাত সে কেঁদেছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলেছে। গত 1 বছর বাহার ভাইকে তার অসহ্য অসহ্য লাগে বলে সবার গোপনে হৃদয়ের মাঝে পুষে রেখেছিল। সে আজ বুঝেছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য, কিন্তু বাহার ভাই অসহ্য না। সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ। এই সময় বাড়িতে হইচই থাকে কম, যে যার মতন ব্যস্ত থাকে। তুহিন ভাইজান বোধহয় বাহিরে এখন। দিশান আর ত্রিশান ভাইরাও বোধহয় পড়েছে। ওহি আপারাও পড়ার সময়। বড়রা হয়তো ঝিমুচ্ছে কিংবা কথা বলছে। পুরো বাড়ির একদম নিবিড়, একদম শীতল। চিত্রা দরজা খুলেছে সারাদিন পর এখন। বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকেও নি আজ। ভেবেছে শরীর তো এমনিতেই অসুস্থ, ঘুমাক না হয়। কেউ কি আর মনের খোঁজ রাখে? আধার ঘরে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই চমকে ওঠে চিত্রা। এই সময় কে আসতে পারে তার ঘরে? ভাবতেই বারান্দায় দরজায় উঁচা লম্বা পুরুষালী অবয়ব ভেসে উঠল। চিত্রা অবাক কণ্ঠেই বলল, "আব্বু?" নুরুল সওদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে। রেলিংয়ে ঠেস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায়।
মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে। ল্যাম্পপোস্টের আলোয় কত সজীব দেখা যাচ্ছে রাস্তাটা। নুরুল সওদাগর ছোট্ট শ্বাস ফেললেন। রাস্তার দৃষ্টি রেখে বেশ গম্ভীর কণ্ঠে বললেন, রাস্তা থেকে তো রিক্সা গাড়ির হর্নের শব্দ আসে, তাই না? তোমার রুমটা না হয় বদলে ফেলো, অসুবিধা হয় না? চিত্রা অবাক হলো। বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তো তার নেই। তাহলে আজ বাবা অন্য সুর গাইছে যে? নতুন কোনো বার্তার আগমনে তাহলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে? ওরে পাখি, বলিস তারে, কত ব্যথা রাখি গোপনে করে। কখনো ব্যথারা মুখ থুবড়ে পড়ে, কখনো বা অশ্রু হয়ে ঝরে। নীল রঙের কালি দিয়ে লেখা ছোট্ট দু লাইন, কথাগুলো কত সুন্দর, কত ব্যথার। চিত্রা বার কয়েক পড়ল লেখাগুলো। বেশ মনে ধরেছে। সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলো অবুঝ মনে কত কথাই লিখে রাখত, কত কবিতাই যত্নে গড়ত। টিনেজার সময়টাই তো এমন। বয়সন্ধিতে এসে ছেলেমেয়ে কিছুটা কাব্যিক হয়ে যায়। তাদের অতি রঙ্গচঙ্গে আবেগ ঝরে পড়ে কাব্যের পাতায়। চিত্রারও তাদের থেকে আলাদা না, অথচ সেদিন যে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশ অনুভব করার জন্য আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থতা মনে করাচ্ছে। সময় পাল্টাতে ঠিক কতটুকু সময় লাগে? 1 সেকেন্ড বা তারও কিছুটা কম, বা চোখের কাজলের ঘেটে মুক্তোর মতন এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে চিত্রার চোখের কোণে থেকে। আহা, কান্নারা এত অবাধ্য কেন? সময়টা আগস্টের 17 তারিখ, শুক্রবার। বেলা এখন ঠিক অপরাহ্ন। চিত্রার শরীরের নীল রঙের শাড়ি জড়ানো, চোখে গাঢ় কাজলের প্রলেপ। অভিমানীদের প্রগাঢ় অভিমান ঢাকতে যেন সক্ষম সে কাজল। হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিদের লুকানোর জন্য এই ব্যবস্থা। শ্যামলা শরীরে গাঢ় নীল রঙটা ঠিক খারাপ লাগছে না, চলনসই থেকেও আরও 2 ধাপ বেশি ভালো লাগছে। পিঠ অবধি চুলগুলো বাতাসে উড়ছে তার। আজকের বিশেষ দিন তার জীবনে, তাই এত সাজগোজ। জীবন তো কিছুর জন্য থেমে থাকে না, সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দূর। যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবুও বোধহয় খারাপ হবে না। অপেক্ষিত সময়ের অবসান ঘটল। বাহিরের ঘর থেকে চিত্রার ডাক ভেসে এলো। এই তো চিত্রার ডাক পড়েছে। নতুন কিছুর শুরু হওয়ার আহ্বান এসেছে। চিত্রার বিছানায় বসে রইল। বুকের মাঝে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল, তাদের যেন প্রতিবাদ। বুকের মাঝে ঠাঁই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করবে না চিত্রার জীবনে, কখনোই না। চিত্রা শ্বাস নিল, অনুভব করল এই চারিপাশে বাহার ভাইয়ের কেবল অস্তিত্ব। এই যে আলমারির ভেতরে রাখা বাহার ভাইয়ের শুভ্র রঙের টি শার্ট, বইয়ের টেবিলের উপর বাহার ভাইয়ের নোটস, ড্রেসিং টেবিলের ড্রয়ারে ভেতর বাহার ভাইয়ের কত শত ফেলে দেওয়া আধখাওয়া সিগারেট, এই যে হৃদয়ের মাঝে পুষে রাখা আস্ত একটা বাহার ভাই। সব জায়গাতেই তো মানুষটা, তবে তাকে ভোলার জন্য এত আয়োজন কেন? এই আয়োজনের সার্থকতা কোথায়? ভাবনার মাঝে চিত্রার ঘরে প্রবেশ করলো তার মা মুনিয়া বেগম। চোখে চিকন গ্লাসের চশমা, শরীরে কালো শাড়ি, মুখে চিকচিক করা ঘামের বিন্দুকণা। সে এসে ব্যস্ত ভঙ্গিতে বলল, চিত্রু, তুমি সাজগোজ করেছো কেন? বাবার সাথে পাগল হয়েছো? সেখানে তুমি যাবে না। নিজের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছো? আর তোমার বয়সই বা কত? এই বয়সে কিসের বিয়ে? কোনো বিয়ে টিয়ে হবে না। মায়ের ব্যস্ততা মেশানো কথার পরিপ্রেক্ষিতে জবাব দিল না চিত্রা, কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। মাটা এত সুন্দর কেন? ভাইয়াও মায়ের মতন সুন্দর। তাদের দেখলেই কেমন চোখ শান্তি শান্তি লাগে, ভালো লাগার ছেয়ে যায় হৃদয়ে জমিন। মেয়ের কোনো হেলদোল না দেখে বিরক্ত হলো মুনিয়া বেগম। বিরক্তিকর কণ্ঠেই বলল, তোমায় কি বলেছি শুনেছ? বিয়ের আশা বাদ দাও, তোমার বাবার তালে নাচা বন্ধ করো। এতটুকু একটা জীবন তোমার, বিয়ে তো করতেই হবে আম্মু। সমাজের চিরপরিচিত প্রথা,
অনুসারে মেয়েদের তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতেই যেহেতু হবে তবে আগেই যাই, পরে তো মায়া আরও বেড়ে যাবে আম্মু। মুনিয়া মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, চিত্রা, কি বলছো এসব? ভুল বলেছি আম্মু? তোমরা কি আর আমার চিরদিন রেখে দিবে বলো? একদিন তো হস্তান্তর করা হবে আমাকে। তবে আজ কেন নয়? জীবনটা আমার এই একের জনের হাতে কেবল হস্তান্তর হয়েই যাবে, পরে পাওয়া কিনা। চিত্রা। মুনিয়া বেগমের কণ্ঠে চরম বিস্ময়। সে বিস্ময়ের স্রোতে যেন কথাটি খেয়েই হারিয়ে ফেলল। সারাদিন দুষ্টুমিতে মত্ত থাকা চিত্রা আজ কথাগুলোর ওজন বেশি। এত ভারী কথা সে আশা করেনি মুনিয়া বেগম। তাহলে আজ মেয়েটাকে এত অপরিচিত লাগছে কেন? কেমন অপরিচিত একটা অবয়ব মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তন্মধ্যেই নুরুল সওদাগর আগমনে কথার নদীতে ভাটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবরের চেয়ে আজ হাসির রেখা বেশ গভীর। চোখে মুখে কেমন যেন একটা রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি কারণ তবে? মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্যের করেই বললেন, আমার মেয়ের ধ্বংস না ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিলেন না স্ত্রীর এহেন কথায়, তাই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন, বিস্মিত কণ্ঠেই বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না। বাবার একটা কথায় চিত্রার ভেতরের যত না পাওয়ার হাহাকার ছিল সব মিইয়ে গেল। জীবনের 18টা বছরে সে কেবল অপেক্ষা করেছিল বাবার মুখ থেকে এই কথাটা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটাই সার্থক। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয়ে মাথা পেতে নেবে। তবুও তো তার বাবার ভালোবাসা পাবে, এই ঢের। আচ্ছা চিত্রা, তোমার মেয়ে তবে কবে থেকে তাকে মেয়ে মানা শুরু করলে? তোমার জাত যাবে না তো? স্ত্রীর বিদ্রূপের হাসি দেখে গা জ্বলে উঠল নুরুল সওদাগরের। সে বেশ খানিকটা জড়িয়ে বলল, মুনা, সাবধানে কথা বলো। বাড়ি ভর্তি মেহমান, নাটকটা বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইব না নিশ্চয়ই। ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এত বছর চেয়ে এসেছো তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্যই আমার মেয়ে এই সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতেই তার ডান গালে সশব্দে চড় বসালো নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছেই অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই নিশ্চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তন্মধ্যে ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাথরের ন্যায় হেঁটে গেল। এই জীবনে হুট করেই তার চাওয়া পাওয়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফল এই বেঁচে থাকা। সময়টা ঠিক মধ্যরাত। ভিনদেশের মাটিতে পা রেখেছে অবনী। আজ 5 দিন হতে চলল। বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও অবনীর কোথাও নিজেকে একা ফিল করে। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধ হয়। আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়াটাই এই একা অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে এভাবে দেখে অভ্যস্ত তাকে সেভাবে দেখতে চায়। মানুষের যে বদল আসতে পারে তা যেন আমরা ভাবতেই পারি না, বা কোথাও একটা মানতেও পারি না। হিমশীতল কেবিনের সাদা রঙের আরাম কেদারেটায় বসে বসে ঝিমোচ্ছে অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার ঘুম আসছে না। চেরির শরীরের বেশ উন্নতি দেখা দিচ্ছে। এতদূর আসাটা সার্থক, কিন্তু তবুও মনে কোথাও শান্তি নেই। অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কতক্ষণ ওই পাশ ওপাশ হাতড়ে নিজের ফোনটা হাতে নিল। কল লাগালো আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিদিনের এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকেও যেতে বলে না আমজাদ সওদাগরের বাসায়। বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী এতদিন মাথা ঘামায়নি, অথচ আজ মাঝরাতে তার এই কথা খানা মাথায় এলো। গত 5 দিন যাবৎ অবনী হসপিটালেই আছে। আমজাদ তাকে বাড়িতে গিয়ে বিশ্রামও নিতে বলেনি।
প্রথমবার কলটা বাজতে বাজতেই কেটে গেল। অবনী মুখ চোখ কুঁচকালো। তার হঠাৎ করে সর্বাঙ্গে অস্বস্তি ছেয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু হচ্ছে এই ভিনদেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেগম ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতে সে সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাসা যাওয়া। যতটুকু জানে সে, হসপিটাল থেকে বাসার দূরত্ব মাত্র আধা ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে। এই মাঝরাত্রিতে যে কোনো মূল্যেই তার সংশয় অস্বস্তির পরিসমাপ্তি ঘটাতে হবে। তার মন যে মিছে ভয়ের আতঙ্কে তোলপাড় হচ্ছে, তা এই মুহূর্তেই মেটাতে হবে। হসপিটালের নার্সকে চেরির কাছে রেখে এই ভিনদেশের অপরিচিত রাস্তায় পা চালালো বাঙালি এই নারী। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি আছে। তারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি সাহস পেয়ে যায়। সোফায় বসে থাকা বেশ সুন্দর দেখতে ছেলেটাই চিত্রাকে দেখতে এসেছে। নুরুল সওদাগরের ডিপার্টমেন্টের একজনের ছেলে সে। নাম নওশাদ। ছেলেটাকে নির্দ্বিধায় সুপুরুষ বলা যাবে। ফর্সা শরীর, উচ্চতাও যথেষ্ট, সুস্বাস্থ্য, কি ভীষণ সুন্দর। কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে। ছেলেটার মা বাবাও ছেলেটার সাথে এসেছে। বেশ সুশীল পরিবারই মনে হলো। বেশ হেসে হেসে কথা বলল। এক দেখায় তাদের মেয়ে পছন্দ হয়েছে সেটাও বলেছে। চিত্রার মাথায় ঘোমটা দিয়ে কেবল ঠায় বসে রইল। ড্রয়িং রুম জুড়ে সবাই যার যার মতন দাঁড়িয়ে আছে, বসে আছে। চাঁদনির হাজবেন্ড মাহাতাবও আছে। শুক্রবার যেহেতু তার অফিসে বন্ধ। ছেলের বাড়ি থেকে প্রস্তাব দিল তারা আজই আংটি পরিয়ে যেতে চায়। নুরুল সওদাগরের মুখের হাসিটা বিস্তৃত লাভ করল, অথচ সবাই তখনও হতবম্ব, আহাম্মক বনে আছে। তারা যেন কিছুই বুঝতে পারল না। বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকে ভাবাচ্ছে। কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিতেও তারা দুবার ভাবছে না? বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর সেখানেই উপস্থিত নেই। সকালে নুরুল সওদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাবটা জানিয়েছে, তখনই দুই ভাইয়ের এক রকমের কথা কাটাকাটি হয়েছে। এই প্রথম আফজাল সওদাগরের কথাকে গুরুত্ব দিল না তার ছোট ভাই। সেই কষ্টে দৌড় দিলেন সে। যা ইচ্ছে করুক গিয়ে সবাই। তুহিনও বেশ চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে। বাবা নাকি তার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে। তুহিনও রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। পাত্রের মা হাত জোর করে বেশ বিনোদী সুরে বললেন, ভাই সাহেব, আপনাদের মেয়ের আমার ভীষণ ভালো লেগেছে। মায়া মায়া মুখ, আপনারা দেখুন। আমরা চাচ্ছি আজই একটা পাকা ব্যবস্থা করে যেতে। নুরুল সওদাগর তো আনন্দের আত্মহারা। সবাই বেশ ভয়ে আছে, এই ভেবে যে নুরুল সওদাগর না আবার হ্যাঁ করে দেয়। ভাবসাবও ঠিক তেমনই মনে হচ্ছে। কথা ঘুরল মাহাতাব বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল, আন্টি, বিয়েটা তো আর এক কথায় হয় না। আপনারা খাবার খান, আমাদেরও তো পারিবারিক আলোচনা আছে, আমরা তা সেরে নিই। তাছাড়া তো মেয়েরও তো একটা মতামতের আছে, তাই না? ভদ্রমহিলা সম্মতি সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আপনারা আলোচনা করুন, আমাদের সমস্যা নেই। মহিলার কথায় সবাই স্বস্তির শ্বাস ফেলল। নুরুল সওদাগর যেন ভয়ঙ্কর খেলায় মেতেছেন। যে কোনো মূল্যে তাকে থামাতে হবে। সবাই যখন নিজ নিজ বাক বিতরণায় ব্যস্ত, চিত্রা তখন পথ ধরল ছাদের দিকে। বাহার ভাইয়ের উপর অভিমান আর বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা সে অনলে ঝাঁপ দিতে যাচ্ছে। তবুও কি বাহার ভাই তাকে আটকাবে না, বলবে না থেকে যেতে? বাহার ভাই বললে চিত্রা হাসতে হাসতে সব ভুলে যাবে, এমনকি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও। সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না। পেঁজা তোলার দলেরা ছুটে যায় আকাশ ঘেঁষে। কেমন হাওয়াই মিঠাইয়ের মতন দেখতে লাগে, আদুরে তুলতুলে। অথচ আজ আকাশে হাওয়াই মিঠাইদের মতন তুলা নেই। আকাশে আজ ধ্বংসাক্ত রূপ। চিত্রার হৃদয়ের ভয়ানক বিধ্বস্ততা বোধহয় ছেয়ে গেছে আকাশেও। নিচে পারিবারিক বাকবিতরণটা চলছে। চিত্রা বেশ কায়দা করেই ছাদে চলে এলো। বাহার ভাইকে এক নজর দেখার অসুখে ধরেছে তাকে। যে কোনো মূল্যেই হোক এই অসুখ তাড়াতাড়ি সারাতে হবে।
নীল শাড়ির আঁচল বাতাসে উড়ছে। ছাদে উঠতেই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার। বাহার ভাই ছাদের কবুতরের দুটোকে খাবার খাওয়াচ্ছেন। কবুতরের দুটো চিত্রার। কবুতর দুটোকে ঠিক পালে না সে, সবসময় ছেড়ে রাখে। যখন ইচ্ছে হয় তারা ফিরে আসে, খাবার খায়, চিত্রার সামনে উড়ে বেড়ায়, আবার নিজেদের মন মতন চলে যায়। বাহার ভাই কখনো এদের এত আদর যত্ন করেনি, আর আজ কিনা খাবার খাওয়াচ্ছে। চিত্রা ধীর পায়ে বাহারের সাথে এসে দাঁড়ালো। খুব মনোযোগ দিয়ে দেখলো লোকটাকে। নিচে থেকে দেখতে আসা নওশাদ নামের ছেলেটা বাহার ভাই থেকেও বেশি সুন্দর। উচ্চতায় একটু কম, তবে বেশ সুন্দর, ভদ্র, সুশীল, সরকারি চাকরি করে। অন্যদিকে বাহার ভাই প্রচুর অভদ্র, অসামাজিক, বেকার। বাহার ভাইয়ের এত এত নেগেটিভ, তবুও যেন বাহার ভাইয়ের তুলনা কারোর সাথেই হবে না। আরে চিত্রা যে, তা এই অসময়ে ছাদে? বাহারের কথায় ধ্যান ভাঙল চিত্রার। মানুষটা কত স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলো, অথচ মানুষটার সাথে তার নীরব একটা মান অভিমান চলছে। যেই মান অভিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, অথচ যেন কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথায়। কথা টথা না বলার ব্রত করলে নাকি? বেশ ভালো তো, কথা না বললে মানুষ তোমাকে সিরিয়াসলি নিবে, একটা পাত্তা পাবে, বুঝলে? তোমার বাপ তো এমনিই দাম দেয় না, এখন যদি কথা না বলার কারণে একটু পাত্তা পাও তাহলে খারাপ হবে না। বাহারের ঠাট্টা মারা কথায় খানিক রেগে গেল চিত্রা। রাগে কণ্ঠে বলল, আমার বাবাকে নিয়ে একদম এসব বলবেন না। আচ্ছা, বলবো না। বাহার খুব সহজভাবে যেন মেনে গেল চিত্রার কথাটা। চিত্রার রাগ আবার হারিয়ে গেল। মানুষটা এমন কেন? এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? মান অভিমান কিনারে রেখে চিত্রা ধীর কণ্ঠে বলল, বাহার ভাই, আমি নীল শাড়ি পরিয়েছি, কিছু বললেন না তো? বাহার কবুতরকে খাবার খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালো চিত্রার দিকে, তারপর আবার নিজের কাজ করতে করতে বলল, বেশ ভালো তো। তা তোমার শরীরে নীল শাড়িটা তেমন মানাচ্ছে না, তুমি বরং সাদা শাড়ি পরো তো, মেঘের মতন লাগবে। বাহারের কথায় চিত্রার অভিমানরা মাথা চাড়া দিয়ে উঠল, চোখ মুখ টলমলে করে উঠল। বাহার ভাই এভাবে বলতে পারলো, অথচ অষ্টাদশী বোঝেনি। বাহার ভাই তার গোপন একটা ইচ্ছের কথা কেমন করে জানিয়ে দিল? বুঝলে অভিমানের জায়গায় ভালো লাগার সৃষ্টি হতো যে। বাহার আর চিত্রাকে সিক্ত করতে আকাশ চিরে বেরিয়ে এলো বৃষ্টির ফোঁটারা। হুট করেই তার আগমনে তাজ্জব, মানবী ভিজে একাকার দুজনে। তন্মধ্যে চিত্রা বলে উঠল, বাহার ভাই আজ আমাকে দেখতে আসছে, ওরা আজই আংটি পরিয়ে যেতে চাচ্ছে। ও তাই নাকি? বাহ, দারুণ খবর দিলে তো। মিষ্টি খাওয়াবে না? চিত্রা অবাক হলো বাহারের উত্তরে। বিস্মিত কণ্ঠে বলল, আপনি জানতেন না এটা? না তো, তোমাদের পারিবারিক ব্যাপারে আমি আর কেমন করেই জানব? উত্তরটা বেশ স্বাভাবিকভাবে দিলেও চিত্রের মন মানতে চাইল না। সে দিবানিশি যে ছেলেটার জন্য পড়ে, সে ছেলেটা নাকি তার এত বড় খবরটাই জানতো না। এই কেমন মানুষ? চিত্রার অশ্রুরা ততক্ষণে বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার। কাপা কাপা কণ্ঠে সে বলল, আপনি কি কিছু বলবেন না বাহার ভাই? হ্যাঁ বলবো তো। নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা। তুমি তো বাবার ভালোবাসার কাঙ্গালি, তোমার যেন সেই ভালোবাসা মিলে, নিজের বাবার কাছে থেকে না হোক, জীবনের সঙ্গীর বাবার থেকে না হয় পেলে। বাহার ভাইয়ের উত্তরে চিত্রার ব্যথিত নয়নে চাইল, মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে? তবে তার কেন রক্তক্ষরণ হচ্ছে? ভালোবাসা এত যন্ত্রণা কেন? বাহার ভাইরা এত অবুঝ কেন? যাও চিত্রা, নিচে যাও, তোমার সুপুরুষ হবু বর হয়তো অপেক্ষা করছে। সুন্দর মানুষের আশেপাশে থাকলে তোমারই লাভ। সুন্দর মানুষ দেখলে চোখে একটু প্রশান্তি মিলে, বুঝবে? আমরা তো শালা পুড়ে ছাই, অথচ এই ছাইকেই আমার চাই। চিত্রার এত আবেগী কথাটাতেও বাহার বরাবরের মতন হেসে উড়িয়ে দিল। গা ছাড়া ভাবে বলল, শোনো মেয়ে, বয়সন্ধির আবেগ কেটে গেলে বাহারও কেটে যাবে। এই বয়সে ঠোঁট পুড়ে
যাওয়া উন্মত্ত বখাটেদের বেশি ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতা বুঝবে তখন এই ভালো লাগা বড়জোর তোমার হাসির কারণ ছাড়া কিছুই নয়। যাও, নিচে তোমার অপেক্ষা করছে সবাই। চিত্রার কান্নার স্রোত বাড়ল। দু কদম বাহারের দিকে এগিয়ে গিয়ে কেবল উচ্চারণ করল, বাহার ভাই। বাহার থামিয়ে দিল চিত্রাকে, গম্ভীর সুরে বলল, যাও রঙ্গনা, বখাটে বাহার তোমার না। জীবনে বাঁচতে হলে সুশীল সঙ্গী দরকার, বাহাররা কেবল মনের ফ্যান্টাসি। চিত্রার কত কথা বলতে গিয়ে বলা হলো না, আবার কত অনুভূতি না চাইতেও বলে দিল। বাহার ভাই তবুও নির্বাক। তবে তাই হোক, বাহার ভাইয়ের না হয় নাই হলো চিত্রা। ভিজে শাড়ি ভগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা বাড়ালো সিঁড়ির দিকে, বাহার দুহাত মেলে আকাশের পানে তাকিয়ে বলল, শুনছ গো মেঘ, বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না। অষ্টাদশীর হৃদয়ে বাহার আর এক্কা দোক্কা খেলবে না। বাহার যে খুব নির্মমভাবে সেই দুটো জিনিসই ভেঙে দিয়েছে। বাহারের আর কেউই নাই, মেঘ না গিটার, আর না অষ্টাদশী। চোখ বন্ধ করে আপন মনে গেয়ে উঠল রঙ্গনায় বাহার ভাই। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা।